আসসালামু আলাইকুম। অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের চারদিকে সীমান্তে দিনকে দিন উত্তেজনা বাড়ছে। ভারতের সাথে তিন দিকে সীমান্তে পুশির সমস্যা নিয়ে পরিস্থিতি বেশ গুরুতর ও জটিল হয়ে উঠেছে। এতটাই জটিল যে সীমান্তের 26টি জেলায় বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবির 60,000 সদস্য মোতায়েন করা হয়েছে, যার অর্থ হলো বিজিবি ভারত সীমান্তে তার মোট শক্তির 85% নিয়োগ করে ফেলেছে। শুধু বিজিবি নয়, পরিস্থিতি গুরুতর হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আনসার বিজিবিও মোতায়েন করা হয়েছে। 24 ঘন্টা সীমান্ত পাহারা দিতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে। এর মধ্যে 8 জুন থেকে দিল্লিতে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বিপক্ষীয় বৈঠক আছে। সূত্রগুলো বলছে, সে বৈঠকে দুপক্ষ যে দাবিগুলো তুলে ধরবে সেগুলোর মধ্যে বেশ দূরত্ব আছে, কারণ বাংলাদেশ আলোচনা করতে চায় সীমান্ত হত্যা ও পুশিং নিয়ে। অন্যদিকে ভারত বলছে 2860 জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য যে তালিকা 5 বছর ধরে বাংলাদেশ সরকার ফেলে রেখেছে সেটির আগে শুরু হোক। ফলে বিজিবি বিএসএফ এর বৈঠকে খুব বেশি আশার আলো দেখছে না সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতির মধ্যে বাকি সীমান্তে মানে বঙ্গোপসাগরে কোল ঘেঁষে মিয়ানমারের জান্তা বাহিনী আর আরাকান আর্মির মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে। সেটির পারদ আবার বেড়েছে দিল্লিতে মিয়ানমারের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম দ্বিপাক্ষিক সফরের পর। মিয়ানমার সীমান্তে বিজিবির সংখ্যা কমে যাওয়ায় বিচ্ছিন্নতাবাদী কুকি চিনদের আবারও মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা বাড়ছে। ফলে প্রশ্ন উঠছে, একদিকে ভারতের সীমান্তগুলোতে পুশিয়ে নিয়ে উত্তেজনা, আর একদিকে মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের আনাগোনা। তার মধ্যে ভারতের সাথে মিয়ানমারের নতুন কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের জন্য কোন নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্ব এই তিন দিকের একটা বড় অংশ জুড়ে রয়েছে ভারতের সীমান্ত। আর দেশটির দক্ষিণ পূর্ব কোণে রয়েছে আর এক প্রতিবেশী দেশ মিয়ানমার বা বার্মার সীমান্ত। বাংলাদেশের ঠিক দক্ষিণ দিকে কোনো স্থল সীমান্ত নেই, সেখানে আছে বিশাল বঙ্গোপসাগর। দেখা যাচ্ছে বাংলাদেশের সব দিকে সীমান্তেই এখন নানা ইস্যুতে উত্তেজনা বাড়ছে। 24 আগস্টে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্কে যে ঐতিহাসিক শীতলতা তৈরি হয়েছে তার সরাসরি বহিঃপ্রকাশ ঘটছে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত আছে 4096 কিলোমিটার। এর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ 2216 কিলোমিটার সীমান্ত আছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। এছাড়া ত্রিপুরার সঙ্গে 856 কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে 443 কিলোমিটার, মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার এবং আসামের সঙ্গে 263 কিলোমিটার সীমান্ত আছে। দেশটির কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি 1 মাস আগে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর সীমান্তে কাঁটাতারের বেড়া দেয় এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশ ইন করার তৎপরতা বেড়েছে। রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের আটক করে বাংলাদেশে পাঠানো হবে। তাদের আটক করতে হোল্ডিং সেন্টার তৈরির ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি অনুসরণের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিটেনশন সেন্টারে প্রায় 400 অনধিভুক্ত বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিং তৎপরতা ব্যাপক হারে বেড়েছে। এই পুশিং ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। অনেক জায়গায় স্থানীয় লোকজন সহযোগিতা করছেন বিজিবি সদস্যদের। এই পরিস্থিতিতে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী দুই দেশের সীমান্তে। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে প্রতিদিনই। বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশের দৈনিক আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, বাংলাদেশ ভারত সীমান্তে যেসব এলাকা দিয়ে অবৈধভাবে পুশিং করার আশঙ্কা রয়েছে এমন প্রায় 70টি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে যশোরের ইসামতি নদী সংলগ্ন ভারতের জঙ্গল এলাকা,
যাদবপুর, রঘুনাথপুর ও বেনাপুর এলাকা পুষ্টির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর, সাতক্ষীরা, নওগাঁ জেলার সীমান্তবর্তী কিছু এলাকা এবং দুর্গম ও জনবসতিহীন সীমান্ত পথের কয়েকটি স্থানেও পুষ্টির আশঙ্কা রয়েছে। দর্শক, বাংলাদেশের 64 জেলার মধ্যে মোট 32টি জেলার সীমান্ত এলাকা অবস্থিত। এর মধ্যে ভারতের সাথে সীমান্ত রয়েছে 30টি জেলার। বাকি 2টি জেলা কক্সবাজার ও বান্দরবান কেবল মিয়ানমারের সাথে যুক্ত, আর রাঙ্গামাটি জেলাটি ভারত ও মিয়ানমার উভয়ের সাথে সীমান্ত ভাগ করছে। ফলে 70টি সীমান্তবর্তী এলাকা যদি পুষ্টির জন্য ঝুঁকিপূর্ণ হয়, তাহলে ধরে নিতে হবে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় সবটাতেই ঝুঁকি বাড়ছে, আর তাতে বাড়ছে উত্তেজনা। মে মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সীমান্তে উত্তেজনা বেড়ে চলেছে। প্রতিদিনই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 3রা জুন থেকে 6 জুন পর্যন্ত 4 দিনে বিএসএফ এর 21টি পুষ্টির ঘটনা সফল হতে দেয়নি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এসব ঘটনার মাধ্যমে 2 শতাধিক ব্যক্তিকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিনে যেসব তথ্য ছাপা হয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী 26 জেলার সবকটি দিয়ে এই পুষ্টির চেষ্টা চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ দাবি করছে 3রা থেকে 4 জুনে 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত 130 জনকে বাংলাদেশে পুষ্টির চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের সঙ্গে সীমান্তের 11 পয়েন্ট দিয়ে 129 জনকে পুষ্টির চেষ্টা চালায় বিএসএফ। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে। বিজিবির দাবি, সেখানে বিএসএফ একটি প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জনকে এনে সীমান্তের গেট খুলে বাংলাদেশে পুষ্টির চেষ্টা করে। একই ধরনের ঘটনা যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্ত এবং চাঁপাইনবাবগঞ্জের বাঙ্কাবাড়ি সীমান্তেও ঘটেছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতি প্রতিদিনই গুরুতর হওয়ায় সীমান্তে জনবল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ড তার শক্তির প্রায় পুরোটাই মোতায়েন করে ফেলেছে। 7 জুন দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর পুশিন ঠেকাতে বাংলাদেশের 26 জেলার সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 4 পালায় 24 ঘন্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এত বেশি সংখ্যক বিজিবি মোতায়েন সীমান্তে আর কখনো ঘটেনি। বাংলাদেশে বর্তমানে বিজিবির মোট নিয়মিত সদস্য সংখ্যা 70,000 জন। সাধারণ বা স্বাভাবিক শান্তিকালীন সময় এই 70,000 সদস্যের একটি বড় অংশ সরাসরি সীমান্তে থাকে না। তাদের একটি উল্লেখযোগ্য অংশ ঢাকার পিলখানা সদর দপ্তর, 4টি আঞ্চলিক সদর দপ্তর, 16টি সেক্টর কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন হাসপাতাল এবং অন্যান্য দাপ্তরিক ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সের দায়িত্বে নিয়োজিত থাকে। বাকি সদস্যরা সীমান্ত ফাঁড়ি বা বিওপি গুলোতে পালাক্রমে টহল দেয়। পরিসংখ্যান থেকে বোঝা যায়, এবারের ভারত সীমান্তে পুশিন প্রতিরোধের উদ্দেশ্যে বিজিবি তার নিয়মিত ও প্রশাসনিক কার্যক্রমে প্রায় সবটুকু শক্তি একত্রিত করেছে। পুরো বাহিনীর প্রায় 85% বা 60,000 সদস্যকে সরাসরি 26 জেলায় 4,487 কিলোমিটার সীমান্ত জুড়ে সার্বক্ষণিক 4টি শিফটে টহল ও কড়া নজরদারি কাজে নামানো হয়েছে। বিজিবি সদস্যরা পুশিন ঠেকাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে যাচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো, শুধু বিজিবি নয়, বিজনেস স্ট্যান্ডার্ডের খবর বলা হয়েছে, পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এই অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে যুক্ত করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা আনসার বিজিবিকে। 6 জন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান। ভারত বাংলাদেশ সীমান্তে এমন পরিস্থিতিতে 8 থেকে 11 জুন 4 দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে অবৈধ পুশিন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছে বিজিবি। অন্যদিকে ভারতের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হচ্ছে।
ভারত সরকার বলছে গত 5 বছরের বেশি সময় ধরে দেশটি বাংলাদেশের কাছে 2860 জনের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ জানিয়ে আসছে। নয়াদিল্লির দাবি, তারা বাংলাদেশের নাগরিক এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। নাগরিকত্ব নিশ্চিত হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ও আসামে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত কথিত বাংলাদেশি অভিবাসী যাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে, তারা সীমান্ত এলাকায় জড়ো হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ভারতে অবস্থানরত সব বিদেশি নাগরিক, যদি তারা অবৈধভাবে এখানে থাকেন, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত। তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দেশের আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, ভারত বাংলাদেশের 3 দিকে সীমান্তে এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের আরেকটি সীমান্তে গত কয়েকদিনে উত্তেজনা বাড়ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকারের শেষ শক্তিশালী ঘাঁটিগুলো লক্ষ্য করে অল আউট বা চূড়ান্ত আক্রমণ শুরু করেছে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সশস্ত্র এই গোষ্ঠীটি দাবি করেছে তারা পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র ও রাজধানী সিতোয়ে এবং চীনের $100 কোটি মেগা প্রজেক্ট সমৃদ্ধ কৌশলগত অঞ্চল কিয়াকফিউতে অবস্থিত মিয়ানমার নৌবাহিনীর প্রধান পশ্চিমাঞ্চলীয় ঘাঁটিগুলোকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে আরাকান আর্মির যোদ্ধারা। ইরাবতী সহ মিয়ানমার একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগর এবং কালাদান নদীর অববাহিকা অবস্থান নেওয়া জান্তা নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং আরাকান আর্মি গোলন্দাজ বাহিনীর মধ্যে গত 2 সপ্তাহ বেশি সময় ধরে তীব্র গোলাগুলি চলছে। সিতোয় দক্ষিণ পূর্বে এবং পুন্নাগুন টাউনশিপের সীমান্তের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ শোয়েমিনগান নৌ সহায়তা ঘাঁটি এবং সিতোর আঞ্চলিক অপারেশন কমান্ডের ঠিক উত্তরে অবস্থিত কেরমাথাক সামরিক ঘাঁটিতে চারদিক থেকে হামলা জোরদার করেছে আরাকান আর্মি। এমন পরিস্থিতির মধ্যে মিয়ানমার প্রেসিডেন্ট মিন অং হ্লাইং 5 দিনের সফরে ভারতে গিয়েছিলেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। সে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল সীমান্ত নিরাপত্তা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বলছে, মিয়ানমার প্রেসিডেন্টের এই ভারত সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হিসেব নিকেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। মিয়ানমার রেয়ার আর্থ পাওয়ার আশায় মিয়ানমারের সাথে ভারতের এমন সম্পর্কে বেশ সহায় আছে যুক্তরাষ্ট্রের। দর্শক, মিয়ানমার সীমান্তে এমন স্থান আছে যেখানে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার 3 দেশেরই যৌথ সীমান্ত আছে। মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরের শুরু থেকেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের জান্তা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। বিশেষ করে কিয়াকফিউ অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানে রয়েছে চীনের সমর্থনে বাস্তবায়নাধীন গভীর সমুদ্র বন্দর, অপরিশোধিত তেলের পাইপলাইন, গ্যাস পাইপলাইন এবং মেট আইল্যান্ডের জ্বালানি টার্মিনালের মতো একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প। আবার এখানে আছে ভারতের কালাদান প্রকল্প। এই অঞ্চল রক্ষায় আরাকান আর্মির বিরুদ্ধে চীনা বাহিনী কাজ করছে। জান্তা সরকার ব্যাপক হারে প্রতিশোধমূলক বিমান হামলা শুরু করেছে। সাথে কয়েকদিন আগে জান্তা বাহিনী স্থল অভিযানও শুরু করেছে। এই স্থল অভিযান জোরদার হলেই তার ব্যাপক প্রভাব পড়বে বাংলাদেশে। বিশেষ করে আরাকান আর্মি মংডু সহ আশেপাশের এলাকাগুলোর রোহিঙ্গাদের উপর নির্যাতন চালায়। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা পাড়ি দেয় বাংলাদেশে। মানে একদিকে পুশিন ঠেকানোর জন্য সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে, অন্যদিকে জোয়ারের পানির মতো রোহিঙ্গা ঢুকছে। আবার আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে পুঁতে রেখেছে মাইন। এর মধ্যে মাইন বিস্ফোরণে বাংলাদেশি মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই সময় ভারতের সীমান্তে বিজিবিকে পূর্ণ মনোযোগ দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের পার্বত্য এলাকায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ, যারা আরাকান আর্মির ছত্রছায়ায় আছে, তারা এবার সীমান্ত পার হয়ে এপারে চলে আসার আশঙ্কা বাড়ছে। এই কুকি-চিন মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া এলাকায় আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে অস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের অভ্যন্তর নিরাপত্তাকে
গুরুতর হুমকির মুখে ফেলেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের সীমান্তগুলোতে শুধুই কি রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে, নাকি বাংলাদেশ তার সীমান্তগুলোতে ক্রমান্বয়ে নিজস্ব নিয়ন্ত্রণ ও লিভারেজ হারাচ্ছে? এই প্রশ্নের উত্তর অত্যন্ত জটিল ও বহুমাত্রিক, তাই সোজা সাপটা কোনো মন্তব্য করা কঠিন। তবে এটা পরিষ্কার, বাংলাদেশের চারপাশে চলমান সীমান্ত উত্তেজনা কেবল স্থানীয় সীমান্ত সংঘর্ষের বিষয় নয়, বরং একটি দক্ষিণ এশিয়ায় পরাশক্তিগুলোর আঞ্চলিক আধিপত্যের মধ্যকার এক দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধের অংশ হতে যাচ্ছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে, বিতর্ক চলছে এবং পক্ষ এবং বিপক্ষে নানা রকম যুক্তি তুলে ধরা হচ্ছে। এখানে কেবলমাত্র শেখ হাসিনা নন, তার সঙ্গে সঙ্গে আবার আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা, রাজনীতিতে পুনর্বাসন হওয়া এবং আরো নানা বিষয় নিয়ে দেশের যারা প্রথিতযশা বিজ্ঞানী আছেন, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, তারা নানা রকম কথাবার্তা বলছেন এবং এদের মধ্যে যারা শেখ হাসিনার পক্ষের লোক তারা মনে মনে বলছেন, আল্লাহর সাথে বলছেন, আর যারা বিপক্ষের লোক তারা প্রকাশ্যে বলছেন। যারা প্রকাশ্যে বলছেন তাদের মধ্যে নাম বললাম না, আপনারা অনেকেই হয়তো জানবেন। তো কয়েকজন বুদ্ধিজীবী বলেছেন যে যদি আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়, শেখ হাসিনা আবার যদি ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে তার যে যত লেখাপড়া, যত জ্ঞান, সবই তিনি সমুদ্রে ফেলে দিবেন বা তার এই জীবনের সকল অর্জন মিথ্যা প্রমাণিত হবে। অর্থাৎ তিনি তার যে নীতিশাস্ত্র, তার যে পলিটিক্যাল সায়েন্সের যে জ্ঞান, গুণাবলী বা গরিমা, এগুলো ব্যবহার করে তিনি শতভাগ নিশ্চিত হয়েছেন যে কোনো অবস্থাতেই শেখ হাসিনা বা আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয়। আর যদি তিনি ফিরে আসেন বা আওয়ামী লীগ ফিরে আসেন, তাহলে রাজনীতির সকল ব্যাকরণ উল্টে যাবে এবং সেই অবস্থায় তার বেঁচে থাকার কোনো মানে হয় না। রাজনীতিতে এরকম অনেক ভাঁজ হয়, বুদ্ধিজীবী মহলে অনেক ভাঁজ হয়। আদিকালে এরকম বড় বড় রাজাবাদশারা এরকম বাজি ধরতেন এবং কখনো কখনো সেই বাজিতে পরাজিত হয়ে অনেকে রাজ্যহারা হতেন, আবার অনেকে নতুন কোনো রাজ্য পেতেন, রাজকন্যা পেতেন। এমনকি বড় বড় রাজারা নিজেদের যে রানী, তাকেও জুয়ার কোর্টে বন্ধক রাখতেন। আপনার সেই মহাভারতের বিখ্যাত দ্রৌপদী, সেই দ্রৌপদী, তার যে ইতিহাস আপনারা সবাই জানেন। তো যেটা বলছিলাম যে এই যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, তিনি হুমকি দিচ্ছেন, তিনি ঢুকে পড়বেন, তিনি হুমকি দিচ্ছেন তিনি 6 মাসের মধ্যে ফিরে আসবেন, তিনি হুমকি দিচ্ছেন এয়ারপোর্টে তিনি এসে নামবেন আর জেলখানা প্রস্তুত করতে। আর যেহেতু তিনি ফাঁসির আসামি, ইতিমধ্যে তাকে ফাঁসি দেওয়া হয়ে গেছে, কাজেই সে ফাঁসি কার্যকর করার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করতে তিনি সরকারকে অনুরোধ করেছেন, নির্দেশনা দিয়েছেন, হুমকি দিয়েছেন, হোয়াট এভার মেবি। আর এগুলো নিয়ে সরকার ঠিক কথার কথা নয়, সরকার এটাকে খুব সিরিয়াসলি গ্রহণ করেছে। তাদের একাংশ বলছে যে ঠিক আছে, উনি যদি আসেন ন্যায় বিচার পাবেন, মানে তাকে যেভাবে ফাঁসির আসামি করা হয়েছে, যেভাবে তাকে ফাঁসি দেওয়া হবে ওটা নিয়ম মেনে তাকে ফাঁসি দেওয়া হবে, ঠিক ক্রস ফায়ার দেওয়া হবে না বা তাকে ঠিক যেটাকে বলা হয় ইলেকট্রিক চেয়ারে বসানো হবে না। আমাদের দেশে গতানুগতিকভাবে নিয়ম মেনে অতীতে যেভাবে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অতীতে যেভাবে কাদের মোল্লা,
মতিউর রহমান নিজামী, তারপর সেই যে মীর কাসিম আলী, তাদেরকে যেভাবে নিয়ম মেনে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে ওইভাবে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির আগের রাতে তার কাছে জিজ্ঞাসা করা হবে আপনি কি খাবেন। ফাঁসির দড়িতে চড়ানোর আগে তার শরীরের টেম্পারেচার মাপা হবে, তিনি সুস্থ আছেন কিনা। এরপর তার যারা আত্মীয় স্বজনরা আছেন তাদের সবাইকে শেষবারের মতো দেখা সাক্ষাৎ করতে দেওয়া হবে। তো এখন শেখ হাসিনা যে অবস্থায় আছেন, সরকারের যে কর্তা ব্যক্তিরা তাকে যে বলছেন যে তার প্রতি অন্যায় করা হবে না, অবিচার করা হবে না, এবং তাকে এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করা হবে না। তো এখন শেখ হাসিনার যে অবস্থান, সে অবস্থান অনুযায়ী জুডিশিয়াল প্রসিডিউর বলতে মূলত জেলখানায় ঢোকানোর আগ পর্যন্ত একটা প্রসিডিউর আছে, সেটা হলো তাকে পুলিশের জিম্মায় নেওয়া, তাকে পুলিশের কাস্টডিতে নেওয়া, নিরাপদে তাকে জেলখানায় পৌঁছে দেওয়া। এবং এটা ঢাকা এয়ারপোর্ট থেকে খুব সহজে সম্ভব। এর কারণ হল এয়ারপোর্ট খুব রেস্ট্রিক্টেড একটা এলাকা। এই এলাকাতে আপনি বাইরে যতই লাফালাফি করুন না কেন, কিন্তু এয়ারপোর্টের ভিতরে আপনি সহজে ঢুকতে পারবেন না। আবার এয়ারপোর্টের ভিতর দিয়ে একটি অংশ আছে যেখানে সামরিক বিমান ওঠানামা করে, এবং ওই অঞ্চল, সামরিক বিমান যেখান দিয়ে ওঠানামা করে, সেই অঞ্চল দিয়ে হয়তো শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে। তো শেখ হাসিনা যদি আসেন তাহলে সেই সামরিক অঞ্চলই তাকে ল্যান্ড করা হবে, এবং সেখান থেকে যদি সরকার চায় তাকে নিরাপদ আশ্রয়ে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাওয়া হতে পারে। তারপর ক্যান্টনমেন্ট থেকে আবার হেলিকপ্টারে করে তাকে জেলখানায় নেওয়া যেতে পারে। এবং বেগম জিয়াকে যে জেলখানাতে নিঃসঙ্গভাবে রাখা হয়েছিল, ঠিক সেইভাবে তাকে ঢাকা কেন্দ্রীয় রাজিমউদ্দিন রোডে যে কেন্দ্রীয় কারাগার ছিল সাবেক, সেখানে তাকে রাখা হতে পারে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেক্ষেত্রে তাকে হেলিকপ্টারে করেও নেওয়া যেতে পারে। এগুলি হলো কোনো এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস হবে না, তার একটা ইতিবাচক দিক। এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আবার ভয়ও পাচ্ছে অনেকে, যে যদি এসে যায়, যদি সবকিছু ঠিক মতো না থাকে, যদি আইন শৃঙ্খলা রক্ষা করা না যায়, বা আরো অনেক যে ভৌতিক কাণ্ড রয়েছে। বাংলাদেশে তো আসলে জিন ভূতের অভাব নেই, প্রতিটি বট গাছে একটা করে জিন আছে। তারপর আরো অনেক ছোট ছোট গাছ আছে গ্রামগঞ্জে, সেখানে অসংখ্য জিন বসবাস করে। কোনো কোনো জিন নাকি আবার সন্ধ্যার পরে সাপ হয়ে যায়, এবং রাস্তার মাঝে চিত হয়ে শুয়ে থাকে জিন। এরপর ভূত তো আছেই, ভূতের সাথে সাথে আবার প্রেত, যেটাকে আমরা পেতনি বলি। তো সেই ভূত এবং প্রেত আছে। ভূত ভয় দেখায়, আর পেতনি যেগুলো মহিলা ভূত, সেগুলো মাছ খায়। বিশেষ করে জেলেদের সঙ্গে তাদের ভীষণ রকম ভাবসাব আছে। সারা রাত জেলেরা মাছ ধরে, আর সে পেতনি এসে সেই মাছগুলো খেয়ে ফেলে, অনেক সময় নিয়ে যায়। এরকম গল্প কাহিনী আমরা শুনেছি। রাজনীতির ময়দানে এরকম জিন, ভূত, প্রেত, এদের উৎপাত প্রচুর আছে। বহু রাজনীতিবিদদের আপনি দেখবেন হাতে 10-12টা আংটি পরে থাকে। কোনটা হয়তো নীলা, কোনটা পান্না, কোনটা হয়তো যাকে বলা হয় রুবি। এরকম 10-12টা আংটি পরে থাকে। এগুলো পরে থাকে শনির দশা থেকে বাঁচার জন্য, বৃহস্পতির যে শুভ লক্ষণ সেগুলো পাওয়ার জন্য। এবং রাজনীতিবিদরা যেহেতু বিশ্বাস করেন যে ক্ষমতা আল্লাহর দেয়া দান, ক্ষমতা আবার নিয়ে যাওয়া আল্লাহর দান, এই জন্য অনেকেই সেই রুদ্রাক্ষের মালা গোপনে পরেন, হাতে সেই তসবি রাখেন, কোমরে তাবিজ পরেন। এবং বড় বড় রাজনীতিবিদ, দেশি এবং বিদেশি, তারা বিভিন্ন পীর, আউলিয়া, ঠাকুর বাবা, সন্ন্যাসী এবং অন্যান্য যে সকল আধ্যাত্মিক সাধক রয়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য যান। ওরে আমার বাবারে বলে পা ধরে তারা চুম্বন করেন। এরকম অনেক রাজনীতিবিদ এই বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময়টিতে।
তো সেক্ষেত্রে শেখ হাসিনার যে বাংলাদেশের আগমন, সেই আগমন নিয়েও কিন্তু এরকম অলৌকিক নানা ঘটনা ঘটছে। কি হয়তো যারা ভয় পাচ্ছেন শেখ হাসিনা এলে একটা ডলাডলি হতে পারে, কসলাকসলি হতে পারে, এরপরে আরো অনেক কিছু হতে পারে। শেখ হাসিনাকে সবাই অতীতে যেভাবে দেখেছেন, তিনি যে আবার ক্ষমতা লাভ করেন কোনো কারণে, একেবারে ধরুন 1,00,000 ভাগের 1 ভাগ যদি সম্ভাবনা থাকে, এটাকে তো একেবারে বাদ দেওয়া যায় না। এর কারণ হলো সে এখনো জীবিত আছে, তার দল 6 কোটি মানুষ তার দল করে বাংলাদেশে, তার পিছনে ভারতের মতো একটা রাষ্ট্রশক্তি আছে, আর অনেক কিছু আছে। ফলে ধরুন তিনি আসবেন না, তিনি কোনো কিছু হবেন, এটা 9,999। কিন্তু যদি সেই 9,999 এর পরে ওই যে একটি সংখ্যা থাকে, 1,00,000 ভাগের 1 ভাগ, এটারও কোনো সম্ভাবনা থাকে এবং তিনি যদি আসেন, তাহলে আমার কি হবে? আমার গালের কি হবে? আমার পশ্চাৎ দেশ নিতম্ব, সেটার কি হবে? আমার পিঠের কি হবে? আমার মেরুদণ্ডের কি হবে? ইত্যাদি নানা রকম। সবাই মানে আমাদের দেশে তো এগুলো ইন্স্যুরেন্স করার কোনো ব্যবস্থা নেই। এগুলো অনেকে যারা খুব ভীত সন্ত্রস্ত, সাহসী মানসিকতা আমি বলছি না, ভীত টাইপের মানুষ, তারা এরকম বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, নিতম্বে তেল মাখেন, বুকে সরিষার তেল মাখেন যেন একটু সাহস বাড়ে, তারপর গালে ভালো করে ক্রিম মাখেন, গালটা নরম তুলতুলে থাকে, শক্ত গালে চট থাপ্পড় মারলে অনেক ব্যথা লাগতে পারে। এরকম কিছু যে ঘটনা ঘটছে না, নট লাইক দ্যাট। তো আমারও এরকম টেনশন হচ্ছে। সেই টেনশনে আমি হঠাৎ করে এই চ্যাট জিপিটি বা যেটা গুগলের জেমিনি আছে, তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে শেখ হাসিনার কি কোনো আসার সম্ভাবনা আছে? অবাকের ব্যাপার হলো সে অনেকগুলো সম্ভাবনার কথা বলল, যে এই সম্ভাবনা ঘটতে পারে এবং এই সম্ভাবনায় সে আসতে পারে। এবং সেগুলো শুনে তো আমি রীতিমতো অবাক। মানে চ্যাট জিপিটি বা এআই সে কি করে জানলো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালে কি সম্পর্ক হচ্ছে, আর প্রকাশ্যে কি ধরনের দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে? নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক? বর্তমান বিজেপি এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আওয়ামী লীগের কি সম্পর্ক? সীমান্তে কি ঘটতে পারে? এয়ারপোর্টে কি ঘটতে পারে? আর সরকার তাদের যে স্বাভাবিক সরকারের যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী শেখ হাসিনাকে যদি বন্দি প্রত্যাবর্তন আইন মেনে আনে, তাহলে কিভাবে শেখ হাসিনা আসতে পারে? আর যদি আইন ভঙ্গ করে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে কি পরিণতি হতে পারে? এই ডিটেলস, ইন ডিটেলস জেমিনি এবং চ্যাট জিপিটি কি করে জানলো? আপনাকে আগে প্রশ্ন করতে হবে। খুব মানে এখানে প্রশ্নের ধরনের উপর নির্ভর করবে যে আপনি প্রশ্ন করে দেখেন চ্যাট জিপিটিকে যে শেখ হাসিনার অতীতের যে রেকর্ড, 17 বছর সে যেভাবে চালিয়েছে, 40 বছর যেভাবে সে দল চালিয়েছে, তার যে ব্যক্তিগত চরিত্র, সে অনুযায়ী সে যে কথাগুলো বলছে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে, তারপর সে 6 মাসের মধ্যে বাংলাদেশে আসবে, এই কথা কতটা যৌক্তিক বা এটা সম্ভব কিনা, জাস্ট এই প্রশ্নটা করে দেখেন দেখেন চ্যাট জিপিটি কি বলে। তারপরে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশ সরকার তাকে কি বৈধভাবে ফেরত আনতে পারবে? তারপর জিজ্ঞেস করেন নরেন্দ্র মোদী ভারত এখন যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক যাচ্ছে, তাতে করে শেখ হাসিনাকে কি তারা নিয়ম মেনে প্রত্যাবর্তন মানে প্রত্যার্পণ করবে কিনা? এই প্রশ্নগুলো 3-4টা প্রশ্ন করে দেখেন, আপনি যে উত্তর পাবেন আমার বিশ্বাস যে আপনি অবাক হয়ে যাবেন যে টেকনোলজি কোথায় চলে আসছে। তো এই যদি হয় কম্পিউটারের মন্তব্য, রোবোটিক মন্তব্য, এআই এর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বুদ্ধি, তাহলে মানুষের যে স্বাভাবিক ধীমান রয়েছে, ধীমান যেটা মানুষকে বলা হয় যে প্রজ্ঞাবান, মানুষের যে জাদু মন্ত্র করার ক্ষমতা রয়েছে, মানুষ যেভাবে ভবিষ্যৎ বলে দিতে পারে, এই যে শত শত নয় হাজার হাজার বছর ধরে জ্যোতিষ শাস্ত্র যেভাবে চর্চিত হয়ে আসছে, যেখানে
1000 বছর পরে পৃথিবীতে কি হবে সেই জিনিসগুলো নির্ভুলভাবে বলে দেওয়া হয়েছে এবং সেভাবেই ঘটছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে বলে দেওয়া হয়েছিল 570 খ্রিস্টাব্দে আরবের কোন এলাকাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। পারস্যের সম্রাট নওশেরওয়া তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে তিনি সেটা জানার জন্য সারা দুনিয়ার জ্যোতিষীদেরকে খোঁজ করলেন এবং ওই জামানাতে প্রায় 700 বছর যার জীবন ছিল তার নাম হলো সাতিহ। তিনি একজন বিখ্যাত, যাকে বলা হয় এরকম আধ্যাত্মিক পুরুষ ছিলেন। তার মস্তিষ্ক ছাড়া সারা শরীরে শুধু মাংসপিণ্ড ছিল, কোনো হাড্ডি ছিল না। সিরিয়ার দামেস্ক নগরীতে তিনি বসবাস করতেন। যেদিন আল্লাহ রাসূল জন্ম নিলেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, সেই দিনই পারস্যের সম্রাট নওশেরওয়া যে স্বপ্নটি দেখলেন, দুর্বোধ্য স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতে চাইলেন। এবং সাথী যখন তিনি প্রায় মৃত্যুপ্রায়, মানে তাকে অন্তর্জলি যাত্রার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সম্রাটের ফরমান যখন তার কাছে গেল, তিনি ব্যাখ্যা দিয়ে বললেন যে আরবের মক্কা নগরীতে এক শিশুর জন্ম হয়েছে, যে শিশু আগামীতে নবী হবেন এবং যে শিশু বাদশাহ হবেন, এবং তিনি বাদশাহ হওয়ার পর তার পরবর্তী যারা ওয়ারিশ হবেন, খলিফা হবেন, তাদের হাতে পারস্য সাম্রাজ্যের পতন ঘটবে। আল বিদায়া ওয়ান নেহায়া এই গ্রন্থে এই কাহিনীটি বর্ণিত রয়েছে। এই হলো জ্যোতিষ শাস্ত্রের এরকম হাজার হাজার ঘটনা আমি আপনাকে বলতে পারবো, যেটি রাজনীতির ইতিহাসে লেখা আছে। কোন দর্শন শাস্ত্র, ফিলসফিক্যাল যে বইগুলো রয়েছে, কেউ এই জ্যোতির্বিজ্ঞানকে অস্বীকার করেনি। তো সেক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে বাংলার আকাশে কি হতে পারে সেটার একটা জ্যোতির্বিজ্ঞান আছে, এবং সেই জ্যোতির্বিজ্ঞান জানার জন্য যারা উৎসাহী তারা কেউ কামরূপ কামাখ্যা যাচ্ছেন, কেউ কেউ গয়া যাচ্ছেন, কেউ কাশী যাচ্ছেন, কেউ বৃন্দাবন যাচ্ছেন, কেউ হয়তো সেই হিমালয়ের যে চূড়াতে কোনো দয়াল বাবা আছেন, কেবলা বাবা আছেন, তাদের কাছে জানতে ছুটোছুটি করছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। মানুষের ভয় এবং মানুষের যে আতঙ্ক, এটা খুব সিরিয়াস, এটা একটা মানুষকে শেষ করে দেয়। তো এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে যে আমাদের আতঙ্ক, আমাদের যে ভয়, এটি কাটাতে হবে। কিভাবে কাটাতে হবে এটি আমি বলতে পারবো না, হয়তো সরকার আরো ভালো বলতে পারবে। কিন্তু বাস্তবতা হলো আমরা কেউই এখনো পর্যন্ত শেখ হাসিনার আতঙ্ক থেকে নিজেকে বিযুক্ত এবং বিমুক্ত করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।